দ্বাদশ শ্রেণীর যে সেমিস্টার 3 এর লিকুইড স্টেট চ্যাপ্টারে আজকের লেসনে আমাদের আলোচনা কলয়েড এর ব্যবহার অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার বলা যেতে পারে, দৈনন্দিন জীবনে ব্যবহার বলা যেতে পারে। কলয়েড কি কি কাজে আমাদের আসে এই নিয়ে আজকের আলোচনা। দেখো, খুব সিম্পল যদি আমরা বলি, দেখো কলয়েড দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি। সেরকম উদাহরণ তোমাদের যদি বলি তো তোমরা নিজেরাই বলে ফেলবে কথা, আইসক্রিম, ফ্রুট জুস ইত্যাদি ইত্যাদি। মিল্ক is an emulsion of fats in water. Ice cream is a dispersion of colloidal ice particles in cream. এইগুলো দৈনন্দিন জীবনে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। আবার দেখো, কোনো ব্যক্তির হাত কেটে গেলে সেখানে কি হচ্ছে না স্যার, হাত কেটে গেলে সেই জায়গাটাতে কি আমাদের তঞ্চিত করা উচিত। মানে সেই জায়গাটা দেখবে কিছুক্ষণ পরে একটু চেপে ধরলে দেখবে সেই জায়গাটা রক্তপাত বন্ধ হয়ে গেছে। প্রশ্ন হলো যে আসলে এক্ষেত্রে কিন্তু ব্লাড একটা কলয়েডের ভূমিকা পালন করে এবং সেই ব্লাড যেহেতু নেগেটিভলি একটা চার্জড কলয়েড, তাকে তঞ্চিত করার জন্য আমরা নর্মালি কী করি, কখনো কখনো ফটকিরি ব্যবহার করি। কি ব্যবহার করি আমরা? ফটকিরি। তো ফটকিরির মধ্যে থাকেটা কি না, দেখো ফটকিরির মধ্যে কোনো জায়গায় ধরো এই জায়গাটা কেটে গেছে, ফটকিরির মধ্যে যে ওই পটাশিয়াম প্লাস বা অ্যালুমিনিয়াম 3+ আয়ন না, ও কী করে এই নেগেটিভলি ব্লাডগুলোকে কোঅ্যাগুলেট করে দেয়। তাহলে এখানে কি হবে? অবভিয়াসলি এখানে একটা রক্তপাত বন্ধ হবে। এই যে আমরা দৈনন্দিন জীবনে ঠান্ডার দেশে বা ঠান্ডার সময় আমাদের রাজ্যে ঠান্ডার সময় ফগ মানে কুয়াশা, মিস্ট বা রেন, এইগুলো আমরা যে সমস্ত দেখি এগুলো সবই তো আসলে কলয়েড, তাই না? এগুলো তো কলয়েড। তো এই কলয়েডগুলো যেমন কী হয় দৈনন্দিন জীবনে কি করে না, নানা রকম তো এই দৈনন্দিন জীবনে এগুলো তো আমরা দেখে থাকি, এইগুলোও কিন্তু এক ধরনের কলয়েড। এখন ফগ কুয়াশা, আবার এবার যদি বলা হয় দেখো যে বৃষ্টি যখন হয়, নর্মালি যে বৃষ্টিগুলো হয়, তো বৃষ্টি হওয়ার আগে তো মেঘ সৃষ্টি হয়। তো মেঘ অ্যাকচুয়ালি কি না, ওয়াটার ড্রপলেটস। এই ওয়াটার ড্রপলেটস ইন এয়ার, এগুলো তো অ্যাকচুয়ালি এয়ার এরোসল। মেঘ বা কুয়াশা এগুলো তরল এরোসল। তো এগুলো যেহেতু এরোসল, এদের মধ্যে কী হবে না, একটা চার্জ গ্রো করে। নর্মালি ওপর দিকটা পজিটিভ চার্জ আর নিচের দিকটা নেগেটিভ চার্জ। এখন দুটি মেঘে যদি মনে করো ধরে যাক একটি পজিটিভলি চার্জ পার্ট অন্য মেঘের নেগেটিভলি চার্জ যদি কাছে আসে, তাহলে কি করবে এরা একে অপরের সাথে একটা এই জায়গায় কি করবে, একটা বজ্রনাদ বা বজ্রপাত সৃষ্টি করবে, তাই না? তো তাহলে এই যে বজ্রপাত দৈনন্দিন জীবনে আমরা দেখি, আসলে এটা এই মেঘের যে কলয়েডাল ফর্ম সেটাই। আবার দেখো আর একটা কথা বলি, যে আমরা দেখেছি যে আর্টিফিশিয়াল রেন, বর্তমান জীবনে আর্টিফিশিয়াল রেন এটা একটা খুব ইম্পর্ট্যান্ট। দিল্লি বা এরকম যে সমস্ত পলিউটেড এরিয়া, সেখানে আর্টিফিশিয়াল রেন করানো হচ্ছে। আসলে কি দেখো, আমরা যদি বলি মেঘ আমাদের হচ্ছে একটা কলয়েড কণা, তাহলে অবভিয়াসলি আমরা যদি অপোজিটলি চার্জড কোনো ইলেকট্রোলাইট এর ওপর দিয়ে স্প্রে করে দিই, তাহলে মেঘের মধ্য দিয়ে যখন ওই স্প্রে পার্টিকেলসগুলো আসবে, তারা মেঘের মধ্যে কি করবে না, মেঘের মধ্যে পার্টিকেলসগুলো আসলে ওই 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 মেঘের যে চার্জ অর্থাৎ কলয়েডাল চার্জগুলোকে সব কি করবে, প্রশমিত করতে থাকবে। এখন এই প্রশমিত করার ফলে কি হবে, এরা ধীরে ধীরে এদের কলয়েডাল নেচারটা হারিয়ে ফেলবে এবং কণাগুলো পরস্পরের সঙ্গে এগ্রিগেট করবে। অর্থাৎ তরল মেঘের কণাগুলো একে অপরের সাথে এগ্রিগেট করবে এবং একসঙ্গে তারা বৃষ্টিধারা হয়ে
বড় কণায় রূপান্তরিত হওয়ার ফলে বৃষ্টির ধারা হয়ে নেমে আসবে। তো এটাই তো দিল্লিতে করানো হচ্ছে, অন্যান্য শহরেও হচ্ছে, যে সমস্ত জায়গায় বেশি পলিউশন। নেক্সট চলে আসি বদ্বীপ, ডেল্টা। তোমরা জানো যে সমুদ্রের জলে অনেক বিভিন্ন রকমের ইলেকট্রোলাইট থাকে, আর নদীর জল, এই যে ঘোলা জল, এটা অ্যাকচুয়ালি নেগেটিভলি চার্জড কলয়েড। তো এই নেগেটিভলি চার্জড কলয়েড যখন মোহনার কাছে আসে তখন কি হয় না, সমুদ্রের জলে যে সমস্ত, এই যে দেখো নেগেটিভলি চার্জড কলয়েডগুলো চলে আসতেছে, এরা যখন মোহনার কাছে আইলো না, তো সমুদ্রের জলে যে সমস্ত পজিটিভলি পার্টিকেলসগুলো আছে, পজিটিভলি চার্জ, ক্যালসিয়াম, সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি, এর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই আয়নসগুলো অ্যাকচুয়ালি কী করবে, এই নেগেটিভ চার্জ পার্টিকেলসগুলোর চার্জটাকে কী করবে, নষ্ট করবে। এখন চার্জ নষ্ট করলে কী হবে না, এই কণাগুলো একে অপরের সঙ্গে এগ্রিগেট করবে এবং জমে যাবে এবং একটা ডেল্টা রিজিয়ান তৈরি করবে। ঠিক এই কারণেই সমুদ্রের মোহনা অঞ্চলে বিভিন্ন বদ্বীপ অঞ্চল গড়ে ওঠে। তো এটা একটা আমরা বলতে পারি যে এই কলয়েডাল একটা দ্রবণের একটা উদাহরণ। আবার ক্লিনজিং অ্যাকশন অফ সোপ, সাবানের পরিষ্কারক ক্রিয়া, এটা তো আমরা আলোচনা করেছি। এই যে তোমরা পোলার হেড, নন পোলার হেড, এই যে মাইসেলিগুলো ফর্ম হয় ডিটারজেন্ট বা সাবানের অংশ থেকে, সাবানের মলিকুলস থেকে, সেখানে কি হয় না, ডার্ট পার্টিকেলসগুলো এই নন পোলার পার্ট দ্বারা অ্যাবজর্বড হয়ে থাকে, তাই না? তাহলে এর ফলে কি হয়, ডার্ট পার্টিকেলসগুলো যেহেতু অ্যাবজর্ব করে নন পোলার পার্টগুলোকে, পোলার পার্টগুলো জলের দিকে থাকে, এর ফলে এই কাপড়ের ভেতরে যে ডার্ট বা অয়েলি যে পার্টিকেলসগুলো আছে, সেই পার্টিকেলসগুলো কি করে, এই 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 মলিকুলসগুলো, এই যে সোপ মলিকুলসগুলো, এদের নন পোলার পার্টগুলো এরা কি করে, ভেতরে ভেতরে খুঁজে 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 ধরে নিয়ে আসে, এরকম নিয়ে এসে এরকম কী করে একটা মাইসেলি ফর্ম করে। তো এই যে ক্লিনজিং অ্যাকশন অফ সোপ, এটাও কিন্তু এই কলয়েড দ্রবণের একটা কিন্তু ব্যবহারের মধ্যেই পড়ে। আবার নেক্সট দেখো আরেকটা যেটা আমি বলবো, সেটা হচ্ছে দেখো যে পলিউশন, দৈনন্দিন জীবনে আমরা দেখছি যে ধোঁয়া একটা বিরাট পলিউশনের কারণ। ইন্ডাস্ট্রিয়ালি এটা একটা মারাত্মকভাবে আকার নিয়েছে দৈনন্দিন জীবনে। তো এই জন্যে কী করা হয়, যেখানে প্রচণ্ড স্মোক এরকম তৈরি হয়, সেখানে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর বলে একটি যন্ত্র ব্যবহার করা হয়, যেখানে হাই ভোল্টেজে আসলে বিভিন্ন পাত রাখা আছে, যার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করা হয়। আর্সেনিক, ডাস্ট, কার্বন, এই পার্টিকেলসগুলোই তো নর্মালি স্মোকের মধ্য দিয়ে আসে। তো এরা যেহেতু স্মোক আমরা জানি কি অ্যাকচুয়ালি এটা তো কি, এরোসল। তো এই এরোসলগুলো, কঠিন এরোসল কী হয়, যেহেতু এরা কলয়েড পার্টিকেলস, এরা হয় পজিটিভলি নয় নেগেটিভলি চার্জড হবে। তো আমরা যখন এই কটরেল প্রেসিপিটেটরের মাধ্যমে, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর বা কটরেল প্রেসিপিটেটরের মধ্য দিয়ে যখন স্মোকগুলো আসবে, তখন এরা কী করবে, যে এদের নেচার অনুযায়ী এরা ডিফারেন্ট মেটাল প্লেটসে কী করবে, ডিপোজিটেড হয়ে যাবে। তাহলে এর ফলে কী হবে, যদি কালার্ড পার্টিকেলসগুলো ডিপোজিটেড হয়ে যায়, তাহলে এই যে ধোঁয়াটা বেরিয়ে আসবে, তার মধ্যে এই পার্টিকেলসগুলো আর থাকবে না, মানে এই কালার্ড পার্টিকেলসগুলো থাকবে না, এয়ারটা বেরিয়ে আসবে। তার মানে এটা পলিউশনের হাত থেকে বাঁচাবে কে না, কটরেল প্রেসিপিটেটর। অর্থাৎ আমরা ক্লিন এবং হট এয়ার পাব। আবার দেখো দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত মাডি ওয়াটারগুলো ইউজ করি, মাডি ওয়াটার বা মনে করো পুকুরের জল, নদীর জল, এই সমস্ত জলগুলো না ইমপিউরিটিস থাকার কারণে, বিশেষ করে অর্গ্যানিক ইমপিউরিটি থাকার কারণে এগুলো কলয়েড। তো এইগুলোকে পিউরিফাই করার জন্য আমরা বাইরে থেকে কোনো তড়িৎ বিশ্লেষণ যোগ করতে পারি, কারণ এগুলো যখনই কলয়েড, তার মানে এর পজিটিভ আর নেগেটিভলি কোনো কী থাকবে, একটা ক্যারেক্টার থাকবে। তো সেই অবস্থায় আমরা যদি বাইরে থেকে মনে করো ফাটকারি যোগ করি, তো পটাশিয়াম আমরা যদি যোগ করি, তাহলে কী হবে, পটাশিয়ামের থেকে অ্যালুমিনিয়াম 3+ বা K+ যে আয়ন্সগুলো, সেগুলো এই মাডি ওয়াটারের নেগেটিভলি চার্জড কলয়েডগুলোকে প্রেসিপিটেট করে দেবে। সো এটা একটা কিন্তু বিরাট কি বলবো ব্যবহার, যে পিউরিফিকেশান আমরা জলের করতে পারি।
আবার এই আমরা মেডিসিনাল যে ইউজগুলো করি ম্যাক্সিমাম কলয়েডাল ফর্মে, তো এগুলো কিন্তু কলয়েডাল ফর্মে করার কারণ আর অন্য কিছু নয়, কলয়েডাল পার্টিকেলসগুলো সারফেস এরিয়া যথেষ্ট বেশি হয়। এখন সারফেস এরিয়া যদি বেশি হয় তাহলে অ্যাডজর্পশানটা অনেক বেশি হবে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে, আমাদের বা অন্যান্য পশু প্রাণী, সেই জন্যে ইমালশন হিসেবে ইউজ করা হয়। তোমরা জানো মিল্ক অফ ম্যাগনেসিয়া অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয়। আবার কড লিভার ওয়েল এইটাও কিন্তু এই সব কলয়েডাল ফর্মে, বা তোমরা যে স্কিন অয়েন্টমেন্টগুলো ইউজ করো এগুলো সবই কলয়েডাল। তারপরে দেখো সিলভার সল ইউজ করা হয়, এই যে মেডিসিন হিসেবে ব্যবহার করা হয়। আবার গোল্ড সল ইউজ করা হয়, ইনজেক্ট করা হয় গোল্ড সল। দেখো সিলভার সল এখানে আই সলিউশন হিসেবে। আবার কালা জ্বরের ওষুধ এই যে অ্যান্টিমনি কলয়েডাল, এটা ইউজ করা হয়। আবার এই যে গোল্ড সল ইউজ করা হচ্ছে। ওকে, তো এই রকম বিভিন্ন ব্যবহার আছে মেডিসিনাল ইন্ডাস্ট্রিতে, যেখানে অ্যান্টিবায়োটিক থেকে, অ্যান্টাসিড থেকে, স্কিন অয়েন্টমেন্ট থেকে, হোয়াট এভার অল টাইপস অফ মেডিসিনস ম্যাক্সিমাম কিন্তু কী করা হয় না, কলয়েডাল ফর্মে। আবার দেখো চামড়া ট্যান করার জন্যও কিন্তু এই আমরা কি ব্যবহার করি, তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করি। দেখো চামড়া অ্যাকচুয়ালি ফ্যাটি পার্ট হওয়ার জন্য কি হচ্ছে, তো এই ফ্যাটি যে দ্রবণ বা কলয়েডগুলো, এই যে চামড়ার নিচে যে ফ্যাট পার্ট থাকে, এরা নর্মালি কি হয় না, এরা পজিটিভলি চার্জড হয়, অর্থাৎ ধনাত্মকভাবে কি হয়, আহিত হয়। এখন ট্যানিন যে দ্রবণটা ইউজ করে একে ট্যান করা হয়, সে দ্রবণটা আসলে কি না নেগেটিভলি চার্জড একটা তড়িৎ বিশ্লেষ্য। এর ফলে কি হয়, এর যে কলয়েডাল যে চরিত্র এই যে চামড়ার, সেটা নষ্ট হয়। ফলে এটা একটা স্থায়ী একটা চামড়ায় পরিণত হয় এবং এটা একটা কাজে লাগার মতো জিনিসে রূপান্তরিত হয়। কারণ এগুলো তো তঞ্চিত হয়ে যাচ্ছে না, কারণ ট্যানিনের দ্বারা কি হচ্ছে না, এই পশুর যে চামড়ার যে কলয়েডাল চরিত্রটা নষ্ট হয়ে যাচ্ছে, ধনাত্মক চরিত্র। আর ট্যানিন এই দ্রবণটা এর সঙ্গে মিশে কি করছে, এর কলয়েডীয় চরিত্র নষ্ট করছে। ফটোগ্রাফিতেও আবার যে সিলভার যে ব্রোমাইড ইউজ করা হয় ফটোগ্রাফিতে, সেক্ষেত্রে সেটাও কিন্তু এই কলয়েডের একটা ব্যবহার। রাবার ইন্ডাস্ট্রিতে সিওয়েজ ডিসপোজাল, এরকম বিভিন্ন জায়গায় আছে। আমরা একবারে নোটবুকে চলে আসি, নোটবুকে কিছু দেখে নিই। দেখো নোটবুকে দেখো একটা পয়েন্ট বলা আছে রাবার শিল্প। ল্যাটেক্স হলো রাবার গাছের কষ। এটি রাবার কণা এবং জলীয় অংশ নিয়ে গঠিত একটা কলয়েডীয় দ্রবণ। নর্মালি এগুলো ঋণাত্মক আধানযুক্ত। তো এটাকে শক্ত রাবারে পরিণত করার জন্য এর সঙ্গে কী করা হয়, এটা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ফর্মিক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড যোগ করা হয়। অবভিয়াসলি কী হবে, অপোজিটলি চার্জড হওয়ার জন্যে তঞ্চিত হবে, এবং এই তঞ্চিত রাবারকেই ধুয়ে কিন্তু আমরা শক্ত রাবারে রূপান্তরিত করতে পারি। তারপরে যেটা চর্মশিল্পে যেটা বলছিলাম, চর্মশিল্পে পশুর চামড়া কি করা হয় না, ট্যান করে এটাকে শক্ত এবং স্থায়ী চামড়ায় রূপান্তরিত করা হচ্ছে। হ্যাঁ, তারপরে দেখো কাদা মিশ্রিত জলের পরিশোধ, এটা আমরা বললাম যে ফটকিরি ইউজ করে এই ব্যবহারটা আমরা করে থাকি। কাটরেল অধক্ষেপক, যেটা আলোচনা করলাম, কৃত্রিম বৃষ্টিপাত, হিমোডায়ালাইজার। কিছু কিছু ব্যক্তি তো কিডনি বিকল হয়ে যায়, তো এই কিডনি অ্যাকচুয়ালি কী করে না, আমাদের রক্ত একটা বিশেষ কলয়েড যাকে কী করে ছেঁকে বিশোধনের কাজ করে। তো এখন হিমোডায়ালাইজার তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেগুলো কৃত্রিম কিডনির কাজ করে। সেগুলো আসলে কি করে না, এই ঠিক কিডনির মতোই কি করে, আসলে রক্তকে পরিশোধিত করতে সাহায্য করে। এর আলোচনা আমরা অলরেডি আগে করেছি। রক্তের তঞ্চন আলোচনা করেছি। নেক্সট হচ্ছে ধৌতকরণ। ময়লাযুক্ত ইমালশান জল দ্বারা সহজেই ধুয়ে যায়। এই মাইসেলিগুলোকে আবদ্ধ তৈলাক্ত ময়লা জলে ভাসমান, আচ্ছা সিম্পলি এই যে ক্লিনজিং এফেক্ট যেটা, হ্যাঁ ক্লিনজিং এফেক্ট যেটা সাবানের পরিষ্কারক ক্রিয়া। তো নর্মালি আমরা দেখেছি যে সাবানের মতো পদার্থ যখন জলের সঙ্গে মিশে একটি কলয়েড উৎপন্ন করে, সেই কলয়েডগুলো আসলে
যখন ময়লা বা এই তৈলাক্ত পদার্থ পায় তারা এইগুলো ও এই সাবানের অণুগুলো কি করে ওই ময়লার সাথে যুক্ত হয় এবং ওগুলোকে জলে টেনে টেনে নিয়ে আসে এবং একটি মাইসেলি ফর্ম করে এবং এইগুলোকে সহজেই ওয়াশ করতে সুবিধা হয়। তো ক্লিনজিং অ্যাকশন অফ সোপস আমরা এটা ডিটেলড অনেকবার আলোচনা করেছি, হাউ মাইসেল ইজ ফর্মড এবং মাইসেল ফরমেশনের মাধ্যমে কিভাবে ময়লাকে অ্যাকচুয়ালি এই সোপ মাইসেলটা ঘিরে ফেলছে এবং তারপরে ক্লিনজিংটা হচ্ছে, এই ডিটেলস সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। তো আমি চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্ট এই লেসনের মাধ্যমেই শেষ করছি। পরবর্তীকালে যদি প্রয়োজন পড়ে আবার থিওরিটিক্যাল পার্টে যাব, আলোচনা করব, নিশ্চয়ই আলোচনা করব। তো এখন যেটা বলতে চাইছি যে দেখো যারা স্টুডেন্ট দেখছো তোমরা, এরপর আমি কিন্তু পরিচ্ছেদ সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো ডিরেক্টলি সলভ করে দেব এবং তোমাদের যাতে কাজে লাগে সেরকম করেই উপস্থাপন করব। তো আশা করি তোমাদের ভালো লাগছে, প্লিজ তোমরা একটু কমেন্ট করো।